সাত সকালে উত্তর দিনাজপুরের ইসলামপুরে শুট আউট। প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক তিনি যখন আজ স্কুলে যাচ্ছিলেন তাকে লক্ষ্য করে গুলি চলল। জাতীয় সড়কে শিক্ষককে লক্ষ্য করে গুলি। কি ঘটেছিল, কেন গুলি চলল আরো জানবো। আমার সঙ্গে চঞ্চল রয়েছেন সরাসরি। চঞ্চল, কেন প্রধান শিক্ষককে লক্ষ্য করে এভাবে গুলি চলল, কখন হয়েছে, এখন কেমন আছেন প্রধান শিক্ষক? কি কারণে প্রধান শিক্ষকের দুষ্কৃতীরা গুলি করলো তা এখনো পর্যন্ত কিন্তু স্পষ্ট জানা যায়নি। কোনো সদস্য ছিল না, কি কারণে দুষ্কৃতীরা তাকে গুলি করলো তার পরিবারের সদস্যরাও কিন্তু দ্বন্দ্বের। গুলি করা হয়েছে যখন তার বাড়ি হচ্ছে ইসলামপুর নয়াবস্তি এলাকায় এবং নয়াবস্তি এলাকায়, এবং যেটা হচ্ছে যে তার নাম হচ্ছে নজরুল ইসলাম। তিনি রামগঞ্জের একটি প্রাথমিক বিদ্যালয় স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব ছিলেন। আর সেখানে পরে রয়েছে আমি সেখানে গুলি কাণ্ড করে ইসলামপুরের যে রূপটা, ইসলামপুর থেকে কিন্তু শ্রীকৃষ্ণপুরে যাচ্ছিল এবং যাওয়ার পথে কিন্তু এই যে জায়গাটা ঠিক এই জাতীয় সড়কের পাশে এই জায়গাটা রয়েছে, এখানে তাকে গুলি করা হয়। তার যে শরীরের যে রক্ত, সেই রক্তগুলো কিন্তু এখানে পড়ে রয়েছে এবং পিছু করে যেটা জানা যাচ্ছে যে দুজন দুষ্কৃতী ছিল এবং দুজন দুষ্কৃতী তাকে ভাড়া করে গুলি করে এবং কি কারণে তাকে গুলি করেছে দুষ্কৃতীরা তা এখনো পর্যন্ত স্পষ্ট জানা যায়নি। তবে যখন চঞ্চলের প্রধান শিক্ষকের পরিবার বা তার সহকর্মীরা কেউ কিছু বলতে পারছেন, তার কোনো শত্রুতা ছিল কিনা কারোর সাথে, বা কি হয়ে থাকতে পারে, কিছু সন্দেহ করছেন তারা? দেখো, পরিবারের তরফ থেকে যেটা জানা গেছে যে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নয়, একদম ভালো মানের মানুষ ছিলেন এবং ভালো একজন শিক্ষক। তিনি প্রতিনিয়ত স্কুলে যেতেন এবং সেই স্কুলে যাওয়ার পথে তাকে গুলি করা হয়েছে। তবে স্কুল থেকে তিনি গ্রামের বাড়িতে যাওয়ার কথা ছিল, তবে কি কারণে গ্রামের বাড়িতে যাওয়ার কথা ছিল তা পরিবারের লোকজন কিন্তু সেটা স্পষ্ট বলতে পারছে না। তবে ওই শিক্ষকের কি কারণে গুলি করা হয়েছে, কোনো শত্রুতা ছিল না যখন পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে, তাহলে কি কারণে গুলি করা হয়েছে ওই শিক্ষককে। পরিবারের লোকজন কি বলছেন? রাজা ভীম স্কুলের হেড টিচার, ঠিক আছে, উনি স্কুল যাচ্ছিলেন, আমাদেরকে ফোন আসে আপনার কাকাকে মাদারীপুরে গুলি করে দেওয়া হয়েছে। একজন শিক্ষিত লোক, উনি টিচার, কারোর সাথে কোনো শত্রুতা নেই, কোনো পলিটিক্সের সঙ্গে যুক্ত নেই। উনি স্যার, উনি একজন টিচার, শিক্ষিত লোক, ওনার সাথে কারো কোনো দুশ্মনী হবে? কেন মারতে পারে এটা তো কোনো কারণ না স্যার, মানে বুঝতে পারছি না ওনাকে কেন গুলি করা হলো। ওনার সঙ্গে কারো শত্রু মানে আমার সঙ্গে, ও আমাকে বললো আজকে হাতি স্কুল আছে 9টায় ছেড়ে দিব। তারপরে যাওয়ার সঙ্গে সঙ্গে 10 মিনিটের মধ্যে আমাকে খবর করে বলছে ওখানকার আশেপাশের লোক বলছে যে উনি গুলি করে দিয়েছে উনাকে। তারপরে বিশ্বাস হচ্ছে না, তারপরে আমার হাজবেন্ড বলছে আমাকে গুলি করে দিয়েছে। আমি বলছি উনি একাই ছিল বাইকে, আমি তো বলতে পারছি না, উনি তো মাটির মানুষ, উনি তো কারোর সঙ্গে কোনো ঝামেলা নাই। মালদায় তৃণমূল কর্মী খুন, নিহত মোথাবাড়ির পঞ্চানন্দপুরের বাসিন্দা। গাড়ি থামিয়ে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি, পরে ধারালো অস্ত্র নিয়ে এলো পাথারি কোপ। তোলাবাজি হুমকিতে অভিযুক্ত ছিল এই তৃণমূল কর্মী, তাকে আগে গ্রেফতারও করা হয়েছিল, তারপর জামিনে মুক্ত ছিল সে, সেই সময় এই ঘটনা। সেবকের সঙ্গে কথা বলবো। সেবক, কেন এভাবে খুন করা হলো, কি জানা যাচ্ছে, কারা রয়েছে এর পিছনে, এখনো পর্যন্ত পুলিশ কি বলছে? দেখো, এই নাসিরউদ্দিন আহমেদ বছর 26-এর যুবক, মালদহের মোথাবাড়ি থানার পঞ্চানন্দপুরের বাসিন্দা। তাকেই গতকাল রাতে ঘিরে ধরে কুপিয়ে খুন করা হয়। একটি 4 চাকার নিজের গাড়ি করে তিনি বেরিয়েছিলেন, সেই সময় তাকে ঘিরে ধরে দুষ্কৃতীরা এবং তাকে লক্ষ্য করে প্রথমে গুলি চালানো হয়। গুলি লক্ষ্যভ্রষ্ট হলে পালানোর চেষ্টা করে এই যুবক, তারপর তাকে ঘিরে ফেলে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপ মারা হয়। যেটা জানা যাচ্ছে এই নাসিরউদ্দিন আহমেদ এলাকার ত্রাস বলে পরিচিত, একাধিক দুষ্কর্মের সঙ্গে তার যোগ। এলাকায় তোলাবাজি, সন্ত্রাস, অস্ত্রের কারবার, একাধিক অভিযোগ তার বিরুদ্ধে। এর আগে বাজার এলাকায় গুলি চালানোর ঘটনায় গ্রেপ্তার হয়েছিল। এর আগে আরো একটি ঘটনায় একজনের হাতে কোপ মেরে হাত কেটে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছিল এই নাসিরউদ্দিনের বিরুদ্ধে। এর আগে অন্তত দুবার পুলিশের হাতে গ্রেপ্তার হয়, এরপর সে জামিনে মুক্ত ছিল। তবে গত বেশ কয়েক মাস ধরে সে কিন্তু পুনেতে থাকছিল এবং সেখানে একটি খাবারের দোকান করছিল। সেখান থেকে বাড়িতে ফেরে আজকেই
ফিরে যাওয়ার কথা ছিল। এরই মধ্যে পুরনো বিবাদের জেরে টাকা পয়সা সংক্রান্ত লেনদেন এমনটাই প্রাথমিক মনে করছে পুলিশ। তার জেরেই তাকে ঘিরে ধরে এই খুনের ঘটনায় অভিযোগ উঠেছে ফিরোজ শেখ নামে এলাকার অন্য এক যুবক এবং তার সঙ্গীদের বিরুদ্ধে। এই ফিরোজ শেখ পেশায় মিষ্টির ব্যবসায়ী, কিন্তু কংগ্রেসের সঙ্গে তার ঘনিষ্ঠতা রয়েছে এমনটাই জানা যাচ্ছে। ফিরোজ শেখ ও তার দলবল এই হামলা চালিয়েছে এমনটা নিহতের পরিবার দাবি করছে। এই ফিরোজ শেখের উপরেও এর আগে হামলা চালানোর অভিযোগ উঠেছিল এই নিহত নাসিরউদ্দিনের বিরুদ্ধে। সব মিলিয়ে আজকে মৃতদেহ ময়নাতদন্ত করা হবে, সঠিক কিভাবে খুন সবটাই জানা যাবে বলে এমনটা জানাচ্ছে। পাশাপাশি ঘটনার পর থেকেই এই খুনে অভিযুক্ত ফিরোজ শেখ ও তার দলবল তারা কিন্তু পলাতক। তাদের খোঁজে তল্লাশি চলছে পঞ্চানন্দপুরের একতা বাজার এলাকা, যেখানে ভরা বাজার এলাকাতে সেখানে এই খুনের ঘটনা ঘটে। স্বাভাবিকভাবে চাঞ্চল্য ছড়ায়, কিন্তু এই যে নিহত সে কিন্তু তার বিরুদ্ধে যেটা বলছিলাম একাধিক অভিযোগ, ফলে এলাকার মানুষজন কিন্তু এখনো যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন। বেশিরভাগ মানুষজন এই খুনের ঘটনা নিয়ে মুখ খুলতে ভয় পাচ্ছেন, তারা মুখ খুলছেন না। কিন্তু ক্যামেরার সামনে প্রকাশ্যে না এলেও অনেকেই বলছেন যে তৃণমূল জামানায় ব্যাপক সন্ত্রাস চালিয়েছে এই যুবক নাসিরউদ্দিন এবং তার তোলাবাজি। এরকম একটা ঘটনা, তারপরেও এই মুহূর্তে যথেষ্ট আতঙ্কেই রয়েছেন এলাকার মানুষ এখনো। ফিরোজ শেখের সঙ্গে কি ঝামেলা ছিল আগে, ওই পয়সা নিয়ে। হ্যাঁ, একবার ওই ঝামেলাতে একবার অ্যারেস্ট হয়েছি। আমার দাদা এই ওষুধ নিতে এসেছিল বাজার, সেই সময় ফিরোজ শেখের দলপল ফিরোজ শেখ তাড়া করে, গুলিও ফায়ার করে। অবশ্য গুলি লাগেনি, বাট চাকুতে পুরো শরীর একদম আহত করে দিয়েছে। ঘটনাস্থলেই মারা যায়। ঘটনাস্থলেই মারা যায়। ডেবরায় তৃণমূল নেতার বাড়িতে ম্যারাথন তল্লাশি। তৃণমূল পূর্ত কর্মাধ্যক্ষ সীতেশ ধারার বাড়িতে ম্যারাথন তল্লাশি চলছে। তৃণমূল নেতার বাড়িতে 9 ঘন্টা ধরে তল্লাশি। সীতেশ ধারা তৃণমূলের পূর্ত কর্মাধ্যক্ষ, এই সীতেশ ধারার বাড়িতেই তল্লাশি চলছে 9 ঘন্টা হলো। চাকরির টোপে লক্ষাধিক টাকা হাতানোর অভিযোগ। তৃণমূল নেতা সহ 2 জনের বিরুদ্ধে থানায় নালিশ। মুখে কুলুপ এলাকা ছাড়া তৃণমূল নেতার। ডেবরার ঘটনা, ডেবরায় তৃণমূল নেতার বাড়িতে ম্যারাথন তল্লাশি। তৃণমূল পূর্ত কর্মাধ্যক্ষ সীতেশ ধারার বাড়িতে তল্লাশি। তৃণমূল নেতার বাড়িতে 9 ঘন্টা ধরে তল্লাশি। চাকরির টোপে লক্ষাধিক টাকা হাতানোর অভিযোগ এই তৃণমূল নেতার বিরুদ্ধে। তৃণমূল নেতা সহ 2 জনের বিরুদ্ধে থানায় নালিশ। সেই তদন্তেই পুলিশের ম্যারাথন তল্লাশি। মুখে কুলুপ এলাকা ছাড়া তৃণমূল নেতার। গরিব মরে ভাঙা ঘরে, টি কোম্পানির টাকা ঝাড়ে। তৃণমূল জামানায় জোটেনি আবাসের টাকা। বাঁকুড়ার শিবরামপুরে মাটির দেওয়াল ধসে মৃত্যু হলো। ভোরে হুড়মুড়িয়ে ধসে পড়ে দেওয়াল, আর ঘুমের মধ্যেই মাটি চাপা পড়ে বৃদ্ধার মৃত্যু। কি মর্মান্তিক পরিণতি। প্রিয়ব্রতের সঙ্গে কথা বলবো। প্রিয়ব্রত, আবাস যোজনার ঘরের টাকা পাওয়ার কথা তো এই মানুষগুলোরই, তারা টাকা পেলেন না আর প্রাণটুকুই চলে গেল শেষ পর্যন্ত। এই ঘটনা কবে ঘটেছে? তিনি আবাসের টাকা চেয়েছিলেন, তারপরে টাকা পাননি কেন? একেবারে তুমি যেমনটা বলছিলে যে আবাস যোজনার টাকা তিনি পাওয়ার একদমই কথা, কেননা মাটির বাড়ি, এই মাটির দেওয়াল ধসেই মারা গেল মারুতি ছাতায়। কিন্তু এই আবাস যোজনায় যে ঘর পাওয়ার কথা, সেই ঘর পেয়েও ছিলেন, তার নাম কেটে দেওয়া হয়েছিল গত জমানায়, গত তৃণমূল কংগ্রেসের জমানায়। কারণ হচ্ছে তার সম্পত্তিকালে তিনি তার যে নাতি, সেই নাতি চাকরি পায় এবং সেই কারণেই তার ঘর আর পাবেন না এমন দাবি করেই ঘরের টাকা কিন্তু বরাদ্দ টাকাও নাম কেটে দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ পরিবারের। এবং এই মালতী ছাতাইতের মৃত্যু হয়েছে শুধুমাত্র এই ঘর না থাকার কারণে এবং বাকির দেওয়াল পড়ে। গতকাল রাত্রে যখন তিনি শুতে গিয়েছিলেন তখন সব ঠিকঠাকই ছিল এবং বৃষ্টিপাত হচ্ছে গত কয়েকদিন ধরে তুমি জানো। এবং সেই কয়েকদিন আগেই গোপাল ছাতায় তার স্বামী মারা গিয়েছেন, সেই পরলোক ক্রিয়াও চলছে। আর গতকালই সেই পরলোক ক্রিয়া শেষ হয়েছে এবং তারপরেই মারা গেলেন স্ত্রী। এই ঘটনায় কিন্তু শোকের ছায়া নেমে এসছে। মালতী ছাতাইদের যে পুত্রবধূ পুত্র সকলেই কিন্তু বলছেন যে যদি ঘরটা তারা পেতেন, আবাস যোজনার টাকা যে অ্যালটমেন্ট হয়ে গেছিল, তারপরেও নাম যদি কেটে না দেওয়া হতো, সেক্ষেত্রে
কিন্তু এই মালতী ছাত্রাদের মৃত্যু হতো না এইভাবে বাড়ির দোষে, বাড়ির দেওয়াল দোষে। সেক্ষেত্রে এই মাটির দেওয়াল করতে পারি মালতী ছাত্রাদের মৃত্যু হয়েছে এবং এই মর্মান্তিক মৃত্যুর দায় কিন্তু পুরোপুরি বর্তাচ্ছে গত সরকারের আমলে থাকা সরকারের যেসব প্রতিনিধি, পঞ্চায়েতের প্রতিনিধি তাদের উপর। কেননা এই যে শিবরামপুর এলাকা, সেখানে মাটির দেওয়াল এবং মাটির দেওয়ালের কারণেই এইসব বাড়ি ঘর, আবাস যোজনার বাড়ি তারাই পাবেন যারা মাটির দেওয়াল রয়েছে। কিন্তু সেক্ষেত্রে শুধুমাত্র চাকরি পেয়েছে তার পরিবারের একজন এবং সেই অজুহাতেই তার নাম কেটে দেওয়া হয়েছে আবাস যোজনা থেকে। আর সেই কারণেই ভয়াবহ মৃত্যুর সম্মুখীন হতে হলো মালতী ছাত্রাদের পরিবারকে। একদমই প্রিয়ব্রত, গরিব মরে ভাঙা ঘরে আর টি কোম্পানি টাকা ঝাড়ে। টি কোম্পানি মানে টুলু মন্ডল অ্যান্ড কোম্পানি, তার শয়ে শয়ে কোটি টাকার সম্পত্তির হদিশ পাওয়া গেছে, যা পুরোটাই বেআইনি। আর এই যে 80 বছরের বৃদ্ধা, যারা গত জামানায় তৃণমূল জামানায় আবাস যোজনার টাকা চেয়েছিলেন, আবেদন জানিয়েছিলেন, মাটির ঘরে বাস করেন, অথচ সেই টাকা তারা পাননি। সেই মাটির দেওয়াল ধসেই মৃত্যু হলো এই বৃদ্ধার। বাঁকুড়ার শিবরামপুরে মাটির দেওয়াল ধসেই মর্মান্তিক পরিণতি। ভোরে হুড়মুড়িয়ে ধসে পড়ে দেওয়াল, আর ঘুমের মধ্যেই মাটি চাপা পড়ে বৃদ্ধার মৃত্যু। ধ্বংসস্তূপ সরিয়ে বৃদ্ধার দেহ উদ্ধার হয়। আর টুলু মণ্ডলের বাড়ি দেখুন, বিশাল প্রাসাদোপম তার বাড়ি, বেআইনি সম্পত্তি তার শয়ে শয়ে কোটি টাকার। আর এদিকে আবাস যোজনার সামান্য টাকা একটু ঘর তুলতে পারেননি, আর সেই মাটির বাড়ি ধসে মৃত্যু হলো বৃদ্ধার। আমরা শুনলাম ঠিক তার মানে 15 মিনিট পরে দেখছি একটা আওয়াজ, উঠেই দেখছে যে দেয়ালটা পড়ে গেছে। আবার সবাইকে ডাকলাম, পাড়ার লোকে সবাই এলো, এসে সরাচ্ছে। তখন তো মানে শেষ হয়ে গেছে, গিদ্দি টিদি সব বেরিয়ে গেছে। এই মাটির দেওয়াল এটা কি বৃষ্টির জন্য হয়েছে? হ্যাঁ, বৃষ্টির জন্যই। তাই কতদিন একভাবে বৃষ্টি হয়েছে তো উপর পর্যন্ত ফাটা আছে। না পাইনি, আমাদের নামটা কেটে দিলে বলছে না ছেলেটা চাকরি পেয়েছে, তোমাদের বাড়ি দিয়ে যাবে না। তখন যদি দিত তাহলে তোমাদের সাথে ছোট হয়ে যেত, আর দুর্ঘটনা ঘটতো না। টুলু মণ্ডলের যে বেআইনি বালি ছিল, সেই সব বালি নিলামে উঠবে, এবং বালির পর যে পাথর, সেই পাথরও নিলাম হবে। মোহাম্মদ বাজারে টুলু মণ্ডলের পার্কিংয়ে যে পাথর মজুত রয়েছে, অবৈধভাবে মজুত করা, সেই পাথরও নিলাম হবে। পাথর নিলামের সিদ্ধান্ত নিয়েছে ভূমি দফতর। আগামী মাসেই পাথর নিলামের সিদ্ধান্ত। এর আগেই টুলুর বালি নিলামের সিদ্ধান্ত হয়েছে, আর এবার তার অবৈধভাবে জমা করা পাথর, সেই পাথরেরও নিলাম হবে, এমনই সিদ্ধান্ত ভূমি দফতরের। টুলু মণ্ডল পর্ব থেকে শিক্ষা নিয়ে তৎপর বীরভূম জেলা প্রশাসন। নকল ডিসিআর রুখতে এবং রাজস্ব ফাঁকি আটকাতে পাথর খাদান অঞ্চলে শুরু হলো ডিজিটাল ডিসিআর কাউন্টার। কোনো লরি বা ডাম্পারে কত পাথর যাচ্ছে তা গাড়ির নম্বর সহ অনলাইনে পোর্টালে এন্ট্রি হচ্ছে, আর তারপর বারকোড সহ চালান প্রিন্ট আউট করে দেওয়া হচ্ছে গাড়ির চালকদের। অন্য জেলার চেকপোস্টে যখন সেই গাড়ি যাচ্ছে, তখন বারকোড স্ক্যান করলেই বোঝা যাচ্ছে যে ডিসিআর আসল না নকল। অর্থাৎ কারচুপির আর কোনো জায়গা থাকছে না। টুলু মণ্ডল পর্ব থেকে শিক্ষা নিয়েই এই তৎপরতা বীরভূম জেলা প্রশাসনের। নকল ডিসিআর রুখতে এবং রাজস্ব ফাঁকি আটকাতে পাথর খাদান অঞ্চলে এবার শুরু হলো ডিজিটাল ডিসিআর কাউন্টার। এখন অনলাইন ডিসিআর হয়ে যাওয়াতে খুব সুবিধা হয়েছে। আগে হাতে লেখা ডিসিআর ছিল, ওটা সব বুঝতে পারতাম না। এখন এটা যেহেতু আমাদের অনলাইন হয়ে যাবে, এখন আমাদের খুব সুবিধা বুঝতে। পুলিশকে দেখলে আমাদের সুবিধা যে আমার অনলাইন ডিসিআর আছে, আমি পুরো একদম সরকারি টাকা জমা করে আমি চালান নিয়ে এসেছি, মাল নিয়ে এসেছি। আমার কোনো জানাবি রাস্তায় কোনো ইয়ে না হয়, যেহেতু ডাইরেক্ট আমি সরকারি টাকা জমা দিয়ে আমি ডিসিআর নিয়ে এসেছি। দীর্ঘদিনের একটা ব্যবসার টালমাটাল চলছিল, কেউ ডিসিআর কাটছিল, কেউ কাটছিল না। তো আমাদের ভূমি রাজস্ব দপ্তরকে আমরা বিভিন্ন দিন থেকেই আমরা অভাব অভিযোগ করে আসছিলাম। এরপরে যে ডিজিটাল মাধ্যমে যেটা হচ্ছে, এরপরে আশা করা যাচ্ছে যে 100% ডিসিআর কেটে গাড়ি মালিকরা বেরোবেন এবং ব্যবসার যে মার্কেট ছিল সেটা পুনরায় আবার ঘুরে আসবে। এতে গাড়ি মালিকরা উপকৃত হবে। অনেক সময় ডিসিআর যেটা ডুপ্লিকেট ডিসিআর আর অরিজিনাল ডিসিআর যেটা চলছিল মার্কেটে, সেটা থেকে এটা নিজাত পাওয়া যাবে। যেভাবে আগে ভূমি রাজস্ব আদায়ে যে ফাঁকি দেওয়া হয়েছে, যে কর উঠতো না তৃণমূল সরকারের আমলে,
তার স্বচ্ছতা এক এক করে বীরভূম জেলার ভূমি আধিকারিকরা যেভাবে তারা দায়িত্ব নিয়েছে, এতদিন ধরে ডিসিআর মানে হার্ড কপি দেওয়া হতো, এখন অনলাইনের মাধ্যমে আজ থেকে ব্যবস্থা হলো। কোনো আধিকারিকও ফাঁকি দিতে পারবে না। যিনি পাথর নিয়ে যাচ্ছেন তিনিও একটা সুবিধার মধ্যে থাকলেন যে কি না, সে সঠিকভাবে টাকাটা ডাইরেক্ট একবারে কি না সরকারি কোষাগারে জমা হবে। টুলু মণ্ডলের রাজস্ব চুরির ঘটনার শিক্ষা নিয়ে এইবার আজ থেকে বীরভূমে শুরু হলো অনলাইন ডিসিআর। বীরভূমের 9টা যে চেক গেট রয়েছে, সেই 9টা চেক গেটেই কিন্তু এই অনলাইন ডিসিআর ব্যবস্থা আজ থেকে চালু হয়েছে। আর এই যে ডিসিআর, এই ডিসিআরে দেখা যাচ্ছে পরিষ্কার যে কিউআর কোড রয়েছে, তার সঙ্গে গাড়ির নাম্বার, চালান, গাড়ি কোথায় থেকে কোথায় যাচ্ছে সবটা কিন্তু এখানে দেখানো হচ্ছে। তার ফলে রাস্তায় যদি কোথাও গাড়ি ধরে পুলিশ, নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে এই কিউআর কোড স্ক্যান করলেই কিন্তু গাড়ির সমস্ত তথ্য পাওয়া যাবে, পাথর কত আছে, গাড়ি কোথায় থেকে কোথায় যাচ্ছে সবটা পাওয়া যাবে। সুপ্রতিম দাস, নিউজ 18 বাংলা, বীরভূম। কলকাতার তরুণীকে অপহরণ করে বাংলাদেশে, 1 জুলাই থেকে নিখোঁজ শ্যামপুকুরের তরুণী। পরিবার জানিয়েছে যে পরিবারে তামিলনাড়ুতে চাকরি পেয়েছেন বলে বাড়িতে জানিয়েছিলেন এই তরুণী। 1 জুলাই থেকে তার সঙ্গে আর কোনোভাবে যোগাযোগ করা যায়নি বলে দাবি পরিবারের। এরপর ঠিক কি হলো, কেন পরিবার এরকম মনে করছে যে তাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে বাংলাদেশে, পাচার করে দেওয়া হয়েছে বাংলাদেশে, আরো সব জানবো। আমার সঙ্গে রয়েছে সুদীপ্ত। ঠিক কি হয়েছিল, পরিবার কি দাবি করছে? দেখো, ঠিক 1 জুলাই থেকেই মধুমিতা মিস্ত্রি শ্যামপুকুরের বাসিন্দা, তিনি কিন্তু নিখোঁজ রয়েছেন। মূলত তিনি বলেছিলেন যে তামিলনাড়ুতে তার কাজের একটি সন্ধান হয়েছে, সেখানে তিনি জয়েনিং করতে যাচ্ছেন এবং অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির সঙ্গে তার মেসেঞ্জারে যোগাযোগ হয়েছে, সেই ব্যক্তিই তাকে যোগাযোগ করে দিয়েছেন। এই মর্মেই 1 জুলাই বেরিয়েছিলেন বাড়ি থেকে। পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে নিখোঁজ থাকার পর 16 জুলাই একটি বাংলাদেশের নম্বরে মধুমিতা মিস্ত্রির ভাই দীপঙ্কর মিস্ত্রির কাছে ফোন আসে এবং সেখানে বলা হয়, একজন ভদ্রমহিলা ফোন করেন এবং সেখানে বলা হয় যে আমি তো দিদি বলছি, আমি বাংলাদেশের গোপালগঞ্জের একটি হাসপাতালে ভর্তি রয়েছে। এরপর থেকেই দেখা যায় যে এই অভিযোগ উঠতে থাকে পরিবারের পক্ষ থেকে যে তার দিদিকে অপহরণ করা হয়েছে, বাংলাদেশে পাচার করা হয়েছে এবং এই মর্মে শ্যামপুকুর থানায় অভিযোগ দায়ের হয়। কি ঘটেছিল, 16 তারিখে যখন একটি নাম্বার থেকে ফোন আসে, সেটা ছিল বাংলাদেশের নম্বর এবং তারপরে মেসেঞ্জারে একটি অডিও বার্তা আসে তার দিদিরই এবং সেখানেও বলা হয় তাকে বাঁচানোর জন্য তাকে বাংলাদেশে নিয়ে যাওয়া হয়েছে, একটি খাল পেরিয়ে তাকে রাতের অন্ধকারে বেশ কয়েকজন মিলে তাকে বাংলাদেশে পাচার করেছে, এমনটাই বলা হয়েছিল সে অডিও বার্তাতে। পরবর্তী ক্ষেত্রে সে অডিও বার্তা কিন্তু ডিলিট করে দেওয়া হয় এভরিওয়ান করে এবং সেখানেই যে মেসেঞ্জার হোল্ডার থেকে এই মেসেজটি আসে অর্থাৎ এই অডিও আসে, সেখানে দীপঙ্কর মিস্ত্রি যোগাযোগ করে যে এই মানে তোমার যে হোল্ডার ছিলেন অর্থাৎ যার যে অ্যাকাউন্ট, তার সঙ্গে যোগাযোগ করেন এবং তারপরে কথা বলে তিনি জানেন যে তার নাম সম্পর্কে জানেন এবং তার যে পার্সোনাল নাম্বার, সেই নাম্বারটিও তিনি কিন্তু কালেক্ট করেছিলেন। পরবর্তী ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে সেখানে একটি ভিডিও কল করা হয় এবং যাবতীয় কথা তার সঙ্গে বলা হয় এবং সেখানে জানা যায় যে ওই ব্যক্তির সঙ্গে মধুমিতা মিস্ত্রির যোগাযোগ রয়েছে, কিন্তু সেটা সমাজ মাধ্যমে যোগাযোগ হয়েছে। বাংলাদেশে যে তার দিদিকে নিয়ে যাওয়া হয়েছে এই সম্পর্কে সেই ব্যক্তি জানেন না, এমনটা পুরোটাই কিন্তু রেকর্ড করেন এই ব্যক্তি অর্থাৎ দীপঙ্কর মিস্ত্রি এবং সেটাও কিন্তু পুলিশের হাতে তুলে দিয়েছে। পরবর্তী ক্ষেত্রে লালবাজার পুরো বিষয়টি দেখছেন, মানব পাচার দমন শাখা এর পুরো তদন্ত করছে এবং গোয়েন্দা বিভাগ তদন্ত করছে। যে শিয়ালদা রেল স্টেশনের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, সিসিটিভি সমস্ত কিছু ফুটেজ তা কিন্তু খতিয়ে দেখার কাজ চলেছে। পুলিশ তদন্ত শুরু করেছে, লালবাজার এই বিষয়ে তদন্ত শুরু করেছে। দেখা যাচ্ছে যে নম্বরটি দেওয়া হয়েছে সেই নম্বরটি ধরে ট্র্যাক করার চেষ্টা করা হয়েছে। পুলিশ যেমনটা বলছে যে গোপালগঞ্জেই কিন্তু বাংলাদেশের গোপালগঞ্জেই এই যে নম্বরটি তার কিন্তু যে অস্তিত্ব রয়েছে এমনটা জানা যাচ্ছে। মিমি, বেশ, ধন্যবাদ। রামপুকুর থানা আমাকে নিয়ে ওখানে মানে ওখানেকার সিসিটিভি ক্যামেরা চেক করাতে নিয়ে গেছিল। কোথায়, মানে স্টেশনে? শিয়ালদা স্টেশন। হ্যাঁ, শিয়ালদা স্টেশনে রামপুকুরের ছোটবাবু ছিল, বড়বাবু আছে, ওরাও হেল্প করছে। কি বলেছে তারপর পুলিশের পক্ষ থেকে কি বলা হয়েছে? আমাকে বলা হলো আমার দেখছি যত টাকায় চেষ্টা করবে তাই আমার ব্যবস্থা। উত্তরাখণ্ডে জ্বালানিবিহীন উড়ান, আলমোড়ার ইঞ্জিনিয়ারের আজব আবিষ্কার।
তরুণ ইঞ্জিনিয়ার রবি তামতা তার আবিষ্কারে একেবারে মাইল ফলক। পার্সোনাল ইলেকট্রিক ফ্লাইং ভেহিকল হ্যাপিডা স্কাইনেক্সের প্রোটোটাইপ তৈরি করেছেন তিনি। প্রত্যন্ত পার্বত্য এলাকার ইঞ্জিনিয়ারের কৃতিত্বকে কুর্নিশ। দেশীয় প্রযুক্তিতে তৈরি ফ্লাইং ভেহিকলে নয়া নজির। জ্বালানি সংকট, দাম বৃদ্ধি, দূষণ থেকে আগামীতে মুক্তির আশা। হ্যাপিডার আবিষ্কারকের প্রশংসায় উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী।